ডিসেম্বরের মাঝামাঝি সময় সূর্য পশ্চিম আকাশে প্রায় অস্তমিত। দিনের আলো কমে গিয়ে একটা গাঢ় আধার আর কুয়াশার চাদর ক্রমে ঘিরে ধরেছে চারিপাশ। উঁচু উঁচু গাছপালা আর ঘন জঙ্গলের মাঝে একটা সরু পায়ে হাঁটা পথ চলে গিয়েছে। বনের ভেতরে একটা জমাট অন্ধকার যেন সেই পথ দিয়েই কারোর আসার অপেক্ষায় ওঁত পেতে বসে আছে। আর ঠিক তখনই সেই পথ দিয়ে উদ্ভ্রান্তের মতো কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে আসছিল এক বৃদ্ধ, আর আতঙ্কিত দৃষ্টিতে তাকাচ্ছিল এদিক ওদিক, যেন কোনো এক অজানা ভয় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। বৃদ্ধ শঙ্কিত স্বরে ডেকে উঠল, মালতী, মালতী, কই গেলি মা? রাত হতে চলল, তাড়াতাড়ি আয় মা। মালতী, মালতী। বৃদ্ধ আরো খানিক এগিয়ে গেল বনের ভিতরের দিকে। একবার ডাকতে যাবে, ঠিক তখনই তার মনে হলো কেউ একটা তার পেছন পেছন যেন হাঁটছে। পেছন করে তাকাতেই নিকষ কালো অন্ধকার আর কুয়াশায় মিশে গেল পিছনে থাকা কেউ। আতঙ্ক যেন দ্বিগুণ হয়ে গেল বৃদ্ধ। এক রাশ শীতল বাতাস যেন বৃদ্ধের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। আর ঠিক তখনই জঙ্গলের ভেতরে এক ঝাঁক শিয়াল আর্তস্বরে কেঁদে উঠল, যেন বৃদ্ধকে সতর্ক করতে চাইছে তারা কোনো এক অজানা বিভীষিকার থেকে। বৃদ্ধ খেয়াল করলো এতক্ষণ যে অনুসরণ করার শব্দটা পেছন থেকে আসছিল, এবার সেই শব্দটা যেন জঙ্গলের মধ্যে দিয়ে তার পাশে পাশে হাঁটতে লাগলো। বৃদ্ধ চোখ ঘুরিয়ে দেখলো বনের মধ্যে একটা চাপা হুটোপুটির শব্দ যেন ক্রমাগত বৃদ্ধর আশপাশ দিয়ে চলে যাচ্ছে। বৃদ্ধের অভিজ্ঞ মন বারবার তাকে বলছে, ফিরে যাও, এক্ষুনি ফিরে যাও এখান থেকে, এখানে আর এক মুহূর্তও নয়। এবার বৃদ্ধ নিজের মনের সতর্কতাকে উপেক্ষা করতে পারল না। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর গ্রামের দিকে যাবার জন্য পেছন ঘুরেই থমকে গেলেন। রাস্তার শেষ প্রান্তে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী ক্রমেই পাক খেতে খেতে এগিয়ে আসছে এই দিকে। বৃদ্ধ অনুভব করলো তার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেছে। বন এখন সম্পূর্ণ নিস্তব্ধ, ঝিঝির ডাক পর্যন্ত আর কানে আসছে না। এবার ধীরে ধীরে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা মানুষের অবয়ব নিল। তার চোখ নাক কিচ্ছু বোঝা যাচ্ছে না, খালি বোঝা যাচ্ছে মুখের জায়গায় একটা চেরা অংশ, যেন সেটা কান পর্যন্ত চেরা, আর কানের পাশ থেকে সেটা বড় বড় সেলাই দিয়ে আটকানো। সেই সেলাই চুইয়ে রক্তের গাঢ় ফোঁটা কষ বেয়ে নেমে আসছে তার বুকের দিকে। বৃদ্ধ এবার আবার পেছন ঘুরে পালাবার চেষ্টা করলো, আর দেখলো তার পেছনেও সেই একই অবয়ব নির্দিষ্ট দূরত্বে যেন বৃদ্ধকে ব্যঙ্গ করছে তার সেই প্রচেষ্টার জন্য। বৃদ্ধ কি করবে কিছু বুঝে ওঠার আগেই সেই কালো অবয়ব আবার চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে দ্রুত এগিয়ে আসতে লাগলো বৃদ্ধের দিকে। আর ঠিক এইভাবে পেছনে থাকা অবয়বটাও এগিয়ে আসতে লাগলো তার দিকে। আর তারপরেই এক বৃদ্ধের প্রাণ ফাটা আর্তনাদে মুখরিত হয়ে উঠল সমস্ত জঙ্গলের আকাশ বাতাস। তারপর সব শান্ত। শীতের কুয়াশা আর গাঢ় অন্ধকারের চাদর যেন আবার ধীরে ধীরে মিলে গিয়ে স্বাভাবিক করে দিল চারপাশের পরিবেশ। আবার শোনা গেল শেয়ালের আর্ত করুণ ডাক। নমস্কার বন্ধুরা, হন্টেড জাংশনের আজকের গল্পে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য গ্রাম বাংলার ভূতের গল্প, লেখক বিশ্বজিৎ সাহার কলমে গদাধরদার চায়ের দোকানের আসর সিরিজের প্রথম গল্প। আর হ্যাঁ, এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি
তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের আগামী সব দারুণ দারুণ গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক লেখক বিশ্বজিৎ সাহার কলমে গদাধর তার চায়ের দোকানের আসরের প্রথম গল্প। ডিসেম্বরের 18, ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। একটা লণ্ঠনকে ঘিরে আমরা চারজন বসে আছি হাতে চায়ের ভার নিয়ে। সন্ধে 7টা মতো বাজে। যদিও অন্যান্য দিন আমরা 5 জন থাকি, কিন্তু আজ আকাশ এখনো আসেনি। ওর কোন একটা কাজ আছে, তাই জন্য ফিরতে একটু দেরি হবে। আমাদের এই গ্রাম্য এলাকায় শীতকালে এই সময় বাড়ির বাইরে লোক পাওয়া দুষ্কর। একান্ত দরকার না পড়লে কেউই কম্বলের মায়া কাটিয়ে বাইরে আসতে চায় না। কিন্তু আমরা এই সময়টা বরাবরই গদাধরদার দোকানে চায়ের আড্ডা জমাই, সে শীত হোক বা গরম। গদাধরদা নিজের চায়ের বাসনপত্র মাজা ঘষা করছিল, তারপরই দোকান বন্ধ করে দেবে। এমন সময় আকাশ এসে হাজির। ঢুকেই বলল, এই গদাদা, একটা চা বিস্কুট দাও তো। গদাধরদা তার বাটি মাজতে মাজতে বিখ্যাত বাঙাল ভাষায় বলল, ভাইবনি, রাত্রির বাজে 7টা, বাবু অহনাইয়া কয় চা দাও। হাড়িপাতির মাইজা ফেলাইছি বাপু, অহন আমার বাড়ি যাওয়ানোর সময়, অত দেরি করতে পারো না। আমি বললাম, আরে চাইছে যখন দাও না একটা চা করে, 10 মিনিট পরে বাড়ি গেলে তোমার কি ক্ষতি হবে? গদাধরদা আবার বলল, না বাপু, অহন দেরি করণের সময় নাই। একে শীতের রাত, তোমরা তো চা খাইয়া একসাথে বাড়ি দৌড় লাগাইবা, আমি যাম উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, রাত বিরেতে রাস্তার লোক থাকে না, তেনাদের পাল্লায় পড়লি তো আর রক্ষী থাকবেন না। কালে এইখানে আমার জায়গায় আমার ছবি থাকবো নে। না বাবা, ওসবে আমার কাম নাই। এখনো রাস্তায় 2-4টা লোক যা আছে, আমি তাদের সঙ্গে বাড়ি চলে যাবো। চা আবার কাল খাইও না। আমি হেসে বললাম, আরে গদাদা, তেনাদের কি আর কাজ নেই তোমার ঘাড় মটকাতে যাবে? তুমি এত ভালো লোক, তাদের কোন পাকা ধানে মই দিয়েছো যে তারা তোমার এমন অনিষ্ট করবে? তার বদলে তারা তোমার সাহায্যও তো করতে পারে। গদাধরদা খ্যাক খ্যাক করে হেসে বলল, শোনো পোলাপানের কথা, তেনাগো ঠেকা পড়ছে এই গদাধরের সাহায্য করণের। তুমিও যেমন বাচ্চা গোলা খান কথা কও। আমি বললাম, তুমি জানো না, তেনারা সবাই খারাপ হন না, অনেকে ভালোও তো হন। আচ্ছা, আমাদের চাও তো শেষ, তুমি 5টা চা বানাও। আমি তাহলে তেমনই একটা ঘটনা তোমাদের শোনাই আজ। দেখলাম এই কথায় কাজ হলো। গদাধরদা গল্প শোনার তাগিদে এবার বাটি চামচ নিয়ে স্টোভটা জ্বালিয়ে চায়ের জল বসালো। কিছুক্ষণ বাদে চা আর ভুজিয়া নিয়ে আসলো আমাদের কাছে। আমাদের 5 জনের 5 কাপ চা বাদেও নিজের জন্য 1 কাপ চা করেছে সে। মানে গল্প শোনার জন্য একেবারে পুরো দস্তুর তৈরি হয়ে এসেছে। এক চুমুক চায়ে দিয়ে বলল, নাও শুরু করো দেখি এবার, কি কইবা কইতাছিলা? আমি গরম ধোয়া ওঠা চায়ের ভাঁড়ে একটা চুমুক দিয়ে বললাম, ঘটনাটা বেশ কিছু সময় আগের কথা। আমি যে কলেজে পড়তাম সেখানেই পড়তো কানাইলাল যাদব নামে একটা ছেলে। বেশ মিশুকে আর প্রাণ খোলা স্বভাবের হওয়ার জন্য আমাদের সাথে বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে গেল তার। কলেজে খুব ভালো বন্ধুত্ব ছিল তার আমার সাথে। তারপর যখন চাকরিটা পেলাম, সেই অফিসেই কানাইয়েরও চাকরি হলো। ওর মুখে কথায় কথায় অনেক গল্প শুনেছি ওর দাদুর। ভদ্রলোক, খুবই মজার মানুষ, এই বয়সেও এখনো খুবই শক্ত সমর্থ। তিনিও নাকি কানাইয়ের মুখে আমার কথা শুনে আমায় অনেকবার তাদের বাড়ি যেতে বলেছেন।
কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়ে ওঠেনি। এরপর কানাই আমাদের অফিস ছেড়ে দেয়। তার বাড়ি কৈচর নামে একটা জায়গায়। জায়গাটা কাটোয়ার কাছাকাছি। ওদিকেই কোথায় একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিল সে, তাই বাড়ি থেকে এত দূরে সে আর চাকরি করতে চায়নি। তারপরও তার সাথে যোগাযোগ ছিল। মাসে এক আধবার সে ফোন করত, বারবার যেতেও বলতো। তার মধ্যেই আমিও হঠাৎ একটা ভালো চাকরি পেয়ে গেলাম, তাই ওই চাকরিটা ছাড়তে হলো। নতুন অফিসে যোগ দেওয়ার আগে হাতে দিন 7 মতো ছুটি ছিল, তাই ঠিক করলাম এই ছুটিটাকে কাজে লাগিয়ে কানাইয়ের সাথে দেখা করে এলে কেমন হয়। বেশ একটা হাওয়া বদলও হয়ে যাবে, আর এতদিনের ওর অনুরোধও রাখা হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। তল্পি তল্পা গুটিয়ে উঠে পড়লাম হাওড়া থেকে ট্রেনে। কিন্তু গন্তব্যে যখন পৌঁছলাম তখন অনেক রাত। প্ল্যাটফর্ম নাম্বার 1-এই দাঁড়ালো ট্রেনটা। ছোট্ট একটা ব্যাগ হাতে নিয়ে বগি থেকে নেমে পড়লাম কৈচর হল্ট স্টেশনের নিঝুম প্ল্যাটফর্মে। হাত ঘড়ির দিকে চাইলাম, রাত 12টা। রাস্তায় কোথায় মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ায় লাইন ফাঁকা পাওয়া যায়নি, তাই গাড়ি পাক্কা 7 ঘন্টা লেট। নইলে আমার এখানে নামার কথা ছিল বিকেল 5টায়। 1 ডিসেম্বরের মাঝামাঝি, প্রচন্ড ঠান্ডা, তার উপর আবার চারদিকে ঘন কুয়াশা আচ্ছন্ন। নিচের থেকে 2 হাত দূরে কি আছে তাই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। আমার উলের সোয়েটার, তার উপর চাদর, তার ভেতরেও বেশ খানিকটা শিরশিরে হিমেল স্পর্শ অনুভব করতে পারলাম। গ্রাম্য এই ছোট্ট স্টেশনে আমি একাই নামলাম ট্রেন থেকে। কাউকে গাড়িতে উঠতেও দেখলাম না। প্ল্যাটফর্ম একেবারেই জনমানব শূন্য। ভালো করে লক্ষ্য করে দেখলাম কৈচর হল্ট স্টেশনে মাত্র 2টো প্ল্যাটফর্ম। একটা ছোট্ট ওভারব্রিজ সেই দুটোকে যুক্ত করেছে। লম্বা প্ল্যাটফর্মের পাশে লাগানো লোহার ব্যারিকেডে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বেশ কিছু দোকান, কিন্তু সেগুলো এখন সবই বন্ধ। কিছু দূরত্বে পরপর মাথা তুলে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো নীরবে হলদে আলোয় বৃথা স্টেশন আলোকিত করার চেষ্টা করছিল। এইখানে ট্রেন দাঁড়ায় মাত্র কয়েক মুহূর্ত। এই ক্ষণিক সময় অতিক্রান্ত হওয়া মাত্রই গার্ড হুইসেল বাজিয়ে সবুজ আলো দেখালেন। তারপর হর্ন দিয়ে ট্রেন গুরুগম্ভীর শব্দ তুলে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। ট্রেনের অন্তিম কোচের পিছনে লাল আলোটা কুয়াশার পুরু চাদর ফুঁড়ে অনেক দূর অব্দি চোখে পড়ছিল। ওটা রাত্রি তমসায় সম্পূর্ণভাবে বিলীন না হওয়া পর্যন্ত সেদিকেই তাকিয়েছিলাম। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতেই আবার গোটা স্টেশন চত্বর ঘিরে ধরল গাঢ় আধার আর অন্তহীন নীরবতা। যেন এই বিরাট পৃথিবীতে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। এক বিরাট শূন্যতায় চারদিক চেপে ধরতে লাগলো আমায়। আমি আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। ভেবেছিলাম হঠাৎ করে এসে পড়ায় বন্ধুকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে, কিন্তু এই সারপ্রাইজ যে বুমেরাং হয়ে আমার কাছেই ফেরত আসবে তা বুঝতে পারিনি। সারপ্রাইজ দেওয়ার চক্করে আমার আসার তারিখটা কানাইকে অগ্রিম জানানো হয়নি। চেনে শুনেই কাজটা করেছিলাম, ভেবেছিলাম হঠাৎ করে সোজা বাড়ি এসে হাজির হয়ে ওকে একদম চমকে দেব। কিন্তু এখন দেখছি যে আমার নিজের সারপ্রাইজ হওয়ার উপক্রম। এত গভীর নিশুতি রাতে এই গ্রামে কোনো যানবাহন পাওয়ার সম্ভাবনা নেই, আর আমার বন্ধু যেহেতু আমার আসার খবর পায়নি, তাই ও যে আমায় রিসিভ করতে স্টেশনে লোক পাঠাবে বা নিজে আসবে সে আশা করাই বৃথা। সব লেজে গবরে হয়ে গেল ট্রেনটা লেট করায়। বেশ বুঝতে পারছিলাম আজ স্টেশনেই আমায় নিশি যাপন করতে হবে, কিন্তু ছাউনিবিহীন এই স্টেশনে রাত কাটালে কাল নিউমোনিয়া অবধারিত। তাই কিছুটা বাধ্য হয়েই স্টেশন ত্যাগ করতে হলো। প্ল্যাটফর্মের থেকে বাইরে যেতেই রাস্তার এক প্রান্তে এক হলদে আলো চোখে পড়ছিল।
কুয়াশার নিবিড় আবরণ কেটে কাছে যেতেই বুঝলাম সেই আলোর উৎস ছিল ছোট্ট একটা চায়ের গুমটির ভিতরে রাখা কালি মাখা এক টিনটিনে হ্যারিকেন। যাক, তবুও একজন জীবিত মানুষ অন্তত সন্ধান মিলল। দোকানি ঝাঁপ বন্ধ করে বাড়ি ফেরার উপক্রম করছিল। আমাকে আসতে দেখেই তার কাজের গতি যেন আরো বাড়িয়ে দিল। আমি তার কাছে গিয়ে ক্লান্ত স্বরে বললাম, দাদা, এক কাপ চা হবে? আজ্ঞা না কর্তা, উনুনে জল দেওয়া হয়ে গেছে। আমিও বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি। এখন আর চা বানানো যাবে না। এই ঠান্ডায় এক কাপ গরম চায়ের যে আশা মনে জেগে উঠেছিল, দোকানের প্রত্যাখ্যানে সেই আশা সমূলে বিসর্জন দিতে হলো। নির্জন গ্রামের এমন হাড় কাঁপানো শীতে, এক কুয়াশাচ্ছন্ন গভীর নিশীতে এই পাণ্ডব বর্জিত স্টেশনে কি যে এক অজানা মরীচিকার রূপ ফুটে উঠছিল, তা আমি বলে বোঝাতে পারবো না। আকাশের চাঁদ মধ্য গগনে ঝলমল করছে। তার মোহময় কিরণধারা ঘন আরো রহস্যময় করে তুলেছে গোটা স্টেশন চত্বরকে। এক অপার্থিব নীলচে আলো আধারিতে ভরিয়ে তুলেছে সমস্ত চরাচর। বশীভূতের মতো খানিকক্ষণ চেয়ে রইলাম আমি। দিনের বেলায় এই স্টেশনে হয়তো বহু মানুষের সমাগম হয়, কিন্তু রাত্রিবেলায় তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। আবার সেই নিঃসঙ্গ একাকী ভাবটা ঘিরে ধরছিল আমায়। হঠাৎই কোনো এক নিশাচর পাখির ডাকে আমার ভাবনায় ছেদ পড়ল। 12:30। না, অনেক রাত হয়ে গেছে। এতক্ষণে দোকানিও তার ঘুমটি বন্ধ করে চলে গেছে। এখন এই স্টেশনে আমি সম্পূর্ণ একা। তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করে আরো বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখলাম রাস্তার আশেপাশে কোনো জনপ্রাণীর অস্তিত্ব নেই। আমি খানিক বিষণ্ণ মনে একটা দোকানের সামনে পাতা কাঠের বেঞ্চে গিয়ে বসলাম। পকেট থেকে ফোনটা বার করতে গিয়ে দেখলাম ফোনের চার্জ শেষ হয়ে সেটা কাজে বিরতি ডেকেছে। আশেপাশে আবার তাকালাম, সম্পূর্ণ ফাঁকা। গাঢ় কুয়াশার চাদর ক্রমেই আরো গাঢ় হয়ে চাপড়ে ধরছে আমায়। হঠাৎ এই নিস্তব্ধ প্রান্তরে এক বয়স্ক কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। কে বাবা তুমি? এত রাতে এখানে কি করছো? আমি কিছুটা হকচকিত হয়ে বললাম, কে? চকিতে ঘুরে তাকাতেই দেখি দূরে একটি মানুষের অবয়ব আমার দিকে হেঁটে আসছে। কুয়াশার দেয়াল পার করে আমার সম্মুখে এসে দাঁড়ালো সেই মূর্তি। একটা বৃদ্ধ মানুষ, বয়স 70 কি তার আশেপাশে হবে। পরনে সাদা ফতুয়া আর ধুতি, হাতে একটা বাঁকানো বেতের লাঠি, পায়ে আগেকার দিনের ক্যাম্বিসের জুতো। বৃদ্ধ ক্রমে এগিয়ে এলো আমার কাছে। আমাকে অমস্তম্ভিত ভাবে চেয়ে থাকতে দেখে ফিক করে হেসে উঠল বৃদ্ধ। আমার মুখে বোধ হয় আমার হতভম্ব ভাবটা স্পষ্ট ফুটে উঠছিল, আর তিনি তাই দেখেই হয়তো অমন হেসে উঠেছিলেন আমায় দেখে। আমি খানিকটা লজ্জিত হয়েই চোখ নামিয়ে নিলাম। আবার সেই বৃদ্ধের কণ্ঠ কানে এলো, এত রাতে এখানে কি করছো তুমি একা একা? রাতের শেষ ট্রেনটাও তো ঘন্টাখানেক আগেই বেরিয়ে গেছে। আমি এবার বললাম, আগে জানি, এই ট্রেন থেকেই আমি নেমেছি। গাড়িটা বিশ্রী রকম লেট করায় এখানে ফেসে গেছি। আসলে আমার নামার কথা ছিল বিকেল বেলায়। বুঝেছি। এদিকে কি নতুন নাকি বাবা? এখানে তো আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আগে আপনি ঠিকই ধরেছেন, আমি এখানে আমার এক বন্ধুর বাড়িতে এসেছি। বৃদ্ধ মাথা নাড়ল। তা বাবা, তোমাকে কেউ নিতে আসেনি?
না, আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে, কিন্তু সে আমার আসার কোনো খবর আগাম পায়নি। এখন তো এই অজপাড়া গায়ে কোনো রিক্সা টিক্সাও পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তা ঠিক, এই সময়ে ভ্যান রিক্সা কই আর পাবে বলো? শেষ ট্রেন অব্দি তবুও দু একটা থাকে, কিন্তু আজ এমনিতেই ট্রেনের গন্ডগোল, প্রায় সব ট্রেনই বাতিল। তোমার কপাল ভালো, এই ট্রেনটা তবু এসেছে। তাই ভ্যান রিক্সাওয়ালারা এই ঠান্ডায় কখন বাড়ি চলে গেছে, এখন আর কিছুই পাবে না। বৃদ্ধের সাথে কথা বলছিলাম বটে, কিন্তু আমার মনে একটা খটকা কেমন যেন শুরু থেকেই খোঁচা দিচ্ছিল। আমার খুব স্পষ্ট মনে আছে, আমি বাদ দিয়ে এই স্টেশনে অন্য আর কেউ নামেনি। তাছাড়া এতক্ষণ ধরে তো আমি এই স্টেশন চত্বরে ঘোরাফেরা করছিলাম, কিন্তু এই চাওয়ালাকে ছাড়া অন্য কোনো মানুষের অস্তিত্ব মোটেও খুঁজে পাইনি। তবে এই বৃদ্ধ হঠাৎ কোথা থেকে এলেন এত রাতে? কি উদ্দেশ্য তার? আর কেনই বা সে আমার মতো একজন অচেনা মানুষের ব্যাপারে এত বেশি কৌতূহল দেখাচ্ছে? মনে অনেকগুলো প্রশ্ন একসাথে উদয় হতে কেমন যেন এক ধাঁধায় পড়ে গেলাম। আচ্ছা, একটা কথা বলুন। প্রাথমিক জড়তা কাটাবার জন্য এবার আমি মুখ খুললাম। আপনিও কি এই ট্রেন থেকেই নামলেন? আমার এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না বৃদ্ধ, যেন শুনলেও শুনতে পেলেন না। কথা ঘোরাবার ছলে বললেন, তুমি যদি কিছু মনে না করো, আমি কি জানতে পারি যে তুমি কার বাড়িতে যাবে? আমি বললাম, বংশীলাল যাদবের বাড়ি। আসলে বংশীলাল যাদব কানাইয়ের ঠাকুর তার নাম। এই অঞ্চলের অনেক লোক নাকি এক ডাকেই চেনে তাকে। লোকটা বলল, ও, আমি চিনি। আগন্তুক হঠাৎ কিছুটা সপ্রতিভ হয়ে উঠল। তা সে তো এখান থেকে মাইল খানেক দূরে। মিটিমিটি স্টেশনে সারা রাত বসে হয়রান হওয়ার চাইতে হেঁটে চলে যাওয়াই বেশি বুদ্ধিমানের কাজ হতো না? আমি কিছুটা হতাশ কণ্ঠে বললাম, কি করে যাব? আমি কৈচর হলটেই প্রথমবার এসেছি, রাস্তাঘাট যে কিছুই চিনি না। ও, তাও বটে। বৃদ্ধ খানিকক্ষণ গভীর চিন্তা ভাবনা করে শেষে কিছুটা ইতস্তত করে বললেন, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তবে আমি তোমাকে সেইখানে পৌঁছে দিতে পারি। আমি তো ওই গ্রামেরই লোক, তাই এখানকার সব রাস্তাই আমার নখদর্পণে। কথাটা শুনে কিছুটা আনন্দ হলো বটে আমার, কিন্তু তার পরক্ষণেই বুকটা ধড়াস করে উঠল। এত রাতে একটা অচেনা বৃদ্ধ লোকের ভরসায় অজানা পথঘাটে বেরিয়ে পড়ব? শুনেছি এসব অঞ্চলে নাকি রাত্রিবেলা এখনো ছিনতাইবাজের দল বেরোয়। পথভ্রষ্ট প্রতীকদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে সবকিছু লুট করে নেয়, কখনো কখনো খুনও করে। লোকটা তেমনই কোনো দলের সঙ্গে যুক্ত নয় তো? না, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি। সকাল হতে এখনো ঢের দেরি। সারা রাত স্টেশনে বসে বসে জমে বরফ হওয়ার চাইতে বাইরে বেরিয়ে পড়াই মঙ্গল। আর বেশি দ্বিরুক্তি করলাম না। একটা সঙ্গীও জুটে গেল। মাইল খানেকের পথ দিব্যি গল্প করতে করতে চলে যাব, বাকিটা ভগবানের ভরসা। আমি বললাম, তবে তাই চলুন। অনেক ধন্যবাদ, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না। সেই ভালো, শহরের মানুষ শেষে বিদেশ বিভুঁয়ে এসে বিপদে পড়বে। আপনি কি করে জানলেন যে আমি শহর থেকে এসেছি? আমার এই বোকা বোকা প্রশ্ন শুনে লোকটি আবার খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। বুঝবো না আবার?
তুমি নিজেই তো বললে যে তুমি এখানে থাকো না, শহরের দিকের ট্রেনে করে নামলে, তাহলে শহরেই তো থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি নিজের প্রশ্নেই নিজে একটু লজ্জিত হলাম। তারপর লোকটিকে জিজ্ঞাসা করলাম, কিছু যদি মনে না করেন তাহলে আপনার নামটা কি জানতে পারি? বৃদ্ধ আবার খ্যাক খ্যাক করে হেসে বলল, এখানে সবাই আমার বিশু খুব নামে ডাকে, বেশিরভাগ মানুষই ওই নামেই আমার চেনে। এবার বৃদ্ধ একটু অধৈর্য হয়ে উঠল, বলল, আরে রাত বাড়ছে, এখন এতটা পথ যেতে হবে, চলো তাড়াতাড়ি। আমি আর দেরি করলাম না, হাতের ব্যাগটা তুলে নিলাম কাঁধে। বৃদ্ধ আমার আগে আগে হাঁটতে শুরু করলো। আমিও হাতে ব্যাগ বাগিয়ে অন্ধকারের মধ্যে ওনাকে চুপচাপ অনুসরণ করতে লাগলাম। আমরা বড় রাস্তা ধরে হাঁটছি। পাথরের নুড়ি বসানো পথের দুধারে শাল বা সেগুন জাতীয় গাছের ঘন সারি। সুদূরে কোথাও একপাল শিয়াল তারস্বরে ডেকে চলেছে। কুয়াশা ঘেরা চারপাশ, তাও পূর্ণচন্দ্র তার জ্যোৎস্নার সমস্ত ভান্ডার উজাড় করে সেই থুথু প্রান্তরটাকে আলোক বন্যায় ধুইয়ে দিচ্ছিল। বৃদ্ধ আমার সামনে পথ চলতে চলতে এক নাগারে নানান কথা বলে চলেছে। কত রকমের গল্প যে শুনিয়ে চলেছে, এই গ্রামের গল্প, নিজের ছোটবেলার গল্প, এই গ্রামের জন্ম থেকে নিয়ে বড় হয়ে ওঠার কাহিনী, আরো কত কি। খুব প্রাণ খুলে আমার সঙ্গে কথা বলে চলেছিলেন তিনি, যেন আমি ওনার বহুকালের চেনা। যদিও আমি দুম করে ওনার সাথে এতটা সহজ হতে পারছিলাম না, খানিকটা দূরত্ব বজায় রেখেই আড়ষ্টভাবে হেঁটে চলেছি, আর ওনার প্রত্যেকটা কথায় হাঁ হুঁ করে চলেছি। কিছুটা রাস্তা সোজা গিয়ে বৃদ্ধ ডান দিকে বাঁক নিয়ে একটা সরু আলপথ ধরল। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই আমার মনের সন্দেহ হয়তো আজ করেই তিনি বললেন, এই পথ দিয়ে গেলে একটা ছোট রাস্তা আছে, এটা দিয়ে পথ কম হবে বুঝলে, তবে এই রাস্তা ধরে মাঝ পথে গোসাইডাঙ্গা চরও পড়বে বটে, তুমি ভয় পাবে না তো? আমি অবাক হয়ে বললাম, কেন? ভয় পাবো কেন? শুনেছি ওখানে তেনাদের খুব উপদ্রব আছে কিনা। আমি আবার অবাক হয়ে বললাম, কাদের? চোর ডাকাতের? বৃদ্ধ আবার সেই খ্যাক খ্যাক করে তার পরিচিত ভঙ্গিতে বলল, দূর, আরে তেনাদের উপদ্রব হে, রাতে তাদের নাম নিতে নেই। এবার আমি বুঝলাম ব্যাপারটা। গ্রামের লোকেদের এমন অনেক কুসংস্কার আছে, তাই আর বলতে হলো না। যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষেই এটুকু ইঙ্গিত যথেষ্ট। বুঝতে বাকি রইল না যে বৃদ্ধ কাদের কথা বলতে চাইছে। বৃদ্ধ আবার বলে চলল, তবে একদিক থেকে ভালোই হলো, আমি আছি, তোমায় ঠিক রক্ষা করে নিয়ে যাব। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হাজার দুশ্চিন্তার মাঝেও এই কথা শুনে আমার হাসি পেয়ে গেল। মনে মনে ভাবলাম, একজন রোগা বৃদ্ধ লোক, যার নিজের চলার জন্যই লাঠির ভরসা লাগে, তিনি বলছেন আমায় রক্ষা করবে। ওনাকে রক্ষা করবে কে তারই ঠিক নেই, আর উনি আমায় আশ্বাস দিচ্ছেন। যদিও মুখে এই কথা বললাম না, বললাম, তা তো নিশ্চয়ই, আপনি এখানকার পরিচিত লোক, আপনিই তো ভরসা। এরপর কেটে গেল আরো বেশ কিছুক্ষণ। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা বড় ঝিলের পাড়ের ফাঁকা জায়গায়। তার সামনেই বড় বড় গাছের সারির মাঝে একটা সরু পায়ে হাঁটা পথ। বৃদ্ধ বলল,
ওই যে সামনে দেখছো, ওটাই গোসাই ডাঙার চর। ভয় নেই, আমি আছি, আমার পেছনে পেছনে চলে এসো। যাই হোক, আমার পিছু ছাড়বে না একদম। আর তোমার নাম ধরে যদি পেছন থেকে কেউ ডাকে, তাহলে সে যত পরিচিত লোকই হোক না কেন, সাড়া দেবে না একদম, আর পিছন ফিরেও চাইবে না। চুপচাপ আমায় অনুসরণ করে যাবে, মনে থাকে যেন, না হলে কিন্তু প্রাণ নিয়ে টানাটানি হবে, এই বলে দিলুম। আমি বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সম্মতি দিলাম। এরপর আরো কিছুক্ষণ এগোতেই অবশেষে এসে গেল সেই গোসাইডাঙ্গার চর। অবশ্য এখন এই রাস্তাকে চর না বলে জঙ্গল বলাই বেশি সমীচীন। আমরা একে একে সেই পায়ে হাঁটা পথ দিয়ে এগিয়ে চললাম। আশপাশের গাছের সারি ক্রমেই ঘন হতে শুরু করেছে। বহু প্রাণীর অজানা শব্দ কানে আসছে। সেই ভয়ঙ্কর পরিবেশে এই শব্দগুলো আরো বেশি ভয়ঙ্কর করে তুলছে চারপাশের পরিবেশ। হঠাৎ আমার মনে হলো জঙ্গলের একপাশে কেউ যেন কাঁদছে। হ্যাঁ, ঠিক একটা মানুষের কান্নার আওয়াজ। আমি কিছু বলবার আগেই বৃদ্ধ বলল, ও সবে কান দিও না, ও সব কিছু না, তুমি চুপচাপ চলতে থাকো। অগত্যা আমিও আর কোনো কথা বললাম না, এগিয়ে চললাম বৃদ্ধের পেছন পেছন। ক্রমেই সেই আওয়াজ থেমে গেল। আরো কিছুক্ষণ চলার পরেই হঠাৎ একটা ডাক কানে এলো। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। গলাটা আমার পরিচিত। আরে তুই নাকি রে? তুই এখানে কখন এলি? কি অবস্থা? তুই আসবি জানাবি তো আগের থেকে, তাহলে আমি তোকে আনতে যেতাম স্টেশনে। এখন এত রাত্রিবেলা হয়ে গেছে, দেখো তো কি অবস্থা। চল চল। আমি আনন্দিত মনে সবে পিছন ঘুরতে যাব, সাথে সাথে বৃদ্ধ ধমকে সুরে পড়লেন, কি হলো কি? আবার পেছনে তাকাতে যাচ্ছ কেন? কানের মায়া নেই নাকি? বলেছি না একবার যে পিছন থেকে কেউ ডাকলে পিছন দিকে চাইবে না, আর তাকে কোনো উত্তরও দেবে না। এখনই তো অঘটনটা ঘটাতে। চুপচাপ চলতে থাকো আমার পিছন পিছন। আমি শুধু বলেছি, কিন্তু ও তো আমার বন্ধু কানাই, ওদের বাড়িতেই তো। বৃদ্ধ আবার আগত স্বরে বলল, আরে না, ও তোমার বন্ধু নয়। তোমার কি মনে হয় তোমার বন্ধু মাঝরাতে এই জঙ্গলে এসে বসে থাকবে? মেলা কথা বাড়িও না, তা বললাম তাই করো। চলো এখন, এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। তারপরে আমরা আবার চলতে শুরু করলাম। শেয়ালের ডাক, হায়নার কান্না, কত মানুষের আর্তনাদ, কত ভয়ানক শব্দ থেকে থেকেই কানে আসতে লাগলো। কিন্তু আমি আর কিছু না বলে এগিয়ে চললাম। রাস্তার দুধারে অন্ধকার জমাট বেঁধে আছে, আর সেই আধারেই আমি স্পষ্ট অনুভব করলাম কারা যেন নিঃশব্দে সেখানে হাঁটাচলা করছে। ঠিক যেন অনেকগুলো চোখ আমাদের অগোচরেই আমাদের সব গতিবিধির ওপরে তীক্ষ্ণ নজর রাখছে। ভয়ে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। বৃদ্ধ লোকটি কিন্তু এসবে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করল না। সে সেই আগের মতোই বক বক করতে করতে এগিয়ে চলেছে। শুকনো পাতায় মরমর ধরি তুলে আমরা দ্রুত পদক্ষেপে এই অভিশপ্ত স্থান ত্যাগ করলাম। তারপরে আরো কিছুটা হাঁটার পরে একটা পুকুরের পাড় দিয়ে কিছুটা যেতেই সেখানে এসেই বৃদ্ধ থমকে দাঁড়ালো। ডান হাতের তর্জনী উঁচু করে একটা বাড়ির দিকে তাকিয়ে বলল, ওই তো আমরা এসে গেছি। সামনে যে নীল রঙের দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ,
ওটাই হলো বংশীলাল যাদবের বাড়ি। এবার তুমি ওইটুকু নিজেই চলে যাও, আমি এবার আসি বাবা। মানে? আমি আকাশ থেকে পড়লাম। এই অন্ধকারে আপনি একা একা কোথায় চললেন? এত রাতে আপনাকে আমি একা ছেড়ে দিতে পারি না, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। আরে না না, তোমায় অত ব্যস্ত হতে হবে না। আমার বাড়ি তো এই সামনে দুই একটা বাড়ি ছেড়ে, আমি ঠিক চলে যেতে পারবো। আমি এখানকার পুরনো বাসিন্দা। তুমি বরং যাও, বন্ধুর পাশে গিয়ে দাঁড়াও। আসি, ভালো থেকো বাবা। এরপরেই আমি কিছু বলার আগেই বৃদ্ধ হন হন করে হেঁটে চলে গেল আর ঘন কুয়াশার মাঝে মিলিয়ে গেল। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়র মতো আমি দাঁড়িয়ে থেকে আবার ধীর পথে হাঁটা দিলাম লোকটির দেখানো কানাইয়ের বাড়ির দিকে। বাড়ির সামনে এসে আমি খানিক অবাক হয়ে গেলাম। এই মুহূর্তে আমার হাত ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই, কিন্তু বাড়িতে এখনো আলো জ্বলছে, দরজাটাও হাট করে খোলা। বেশ কিছুক্ষণ খানিক ইতস্তত করার পর ভেতরে ঢুকেই পড়লাম। বাড়ির বাইরে দরজার সামনে দাঁড়িয়ে 3-4 বার নাম ধরে ডাকতেই কানাই বেরিয়ে এসে দরজা খুলে আমায় দেখে অবাক হয়ে গেল। কয়েক মুহূর্ত পর ধাতস্থ হয়ে বলল, এ কি টুবাই, তুই? হ্যাঁ রে, অনেকদিন ধরেই আসতে বলছিলি, তাই আজ সশরীরে এসে হাজির হয়েছি। কিন্তু এ কি দেখছি, তোর চোখে জল কেন রে? এসব কথা পরে হবে, তুই আগে ভিতরে আয় দেখি। অত দূর থেকে এসেছিস। বাজে কথা বাদ দে ভাই, আগে আমাকে সব কথা খুলে বলতো, কি হয়েছে? কানাই বলবে কি, সে নিজেই 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। আমার সব থেকে কাছের মানুষ আমাকে ছেড়ে চলে গেছে রে ভাই। আমার দাদু আর নেই। কানাই আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল পাশের ঘরে। সেই ঘরে ঢুকেই ভিতরকার দৃশ্য দেখে আমার হাত থেকে ব্যাগটা খসে পড়ে গেল। ঘরে বেশ কিছু লোকজনের ভিড়, সবার মুখেই গভীর শোকের কালো ছায়া। একদিকে দাঁড়িয়ে কিছু ছোট ছোট বাচ্চা হাপুস নয়নে কেঁদে চলেছে, আর ঘরের ঠিক মাঝখানে শোয়ানো আছে এক শীর্ণকায় বৃদ্ধের মৃতদেহ। ফর্সা রং, মাথায় সাদা চুল, এবং তার গায়ে সেই সাদা ফতুয়া আর ধুতি, গলায় রজনীগন্ধার মোটা মালা একখানা। মুখমণ্ডল জুড়ে খেলে বেড়াচ্ছে এক অদ্ভুত শান্তি। পুরো ঘরটা পরিপূর্ণ হয়েছিল ধূপ আর ফুলের গন্ধে। আমার দাদু! কানাই টুকরে উঠল। আমাদের অনাথ করে চলে গেল। দাদুর শেষকৃত্য সমাধা করে শ্মশান ঘাট থেকে ফিরতেই আমাদের সকাল হয়ে গেল। পরে কানাই আমায় সবকিছু খুলে বলেছিল। গতকাল আমাদের গরুগুলোকে যে রাখাল মাঠে নিয়ে যায় সে আসেনি, তাই কাকা মাঠে নিয়ে সকালবেলা বেঁধে রেখে এসেছিল। বিকেলে আমরা সবাই কাজে বেরিয়ে গেছিলাম, তাই দাদুই গিয়েছিল সেগুলোকে মাঠ থেকে আনতে। দাদু এসব কাজ ভালোই পারত, তাই কেউ আপত্তিও করেনি। কিন্তু সমস্যা হলো, দাদু আনতে গিয়ে দেখলো মালতী নামের একটা গরু মাঠে নেই। বাকি গরুগুলোকে বাড়িতে গোয়ালে রেখে দাদু গিয়েছিল মালতীকে খুঁজতে। আর ওর কাছে জিজ্ঞাসা করে খুঁজতে খুঁজতে দাদু জানতে পারলো গরুটা গোসাইডাঙ্গার চরের দিকে গিয়েছে। দাদু এখানে জঙ্গলের মধ্যে গিয়েছিল খুঁজতে। তারপর যে কি হয়েছিল তা কেউ জানে না। দাদু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন বাড়ি ফেরেনি, তখন আমরা সবাই বাড়ি এসে গেছি।
আমরা সবাই খুঁজতে বেরিয়েছি। তারপর জিজ্ঞাসা করে খুঁজতে খুঁজতে গোসাইডাঙ্গার চরের জঙ্গলের রাস্তার পাশে গিয়ে দেখি দাদুর ওই অবস্থা। যদিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার ওনাকে পরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করে দেয়। এই জায়গাটা নিয়ে একটু বদনাম আছে, তাই কেউ সূর্য ডুবলে ওই পথ মারায় না। দাদু যে কেন গিয়েছিল কেউ জানে না। কথাগুলো বলতে বলতে কানাই কান্নায় ভেঙে পড়ল। ওর দাদুকে কতটা ভালোবাসে তা আমি জানি, তাই ওর জন্য খুব খারাপ লাগছিল আমার। আমি কানাইকে বুকে জড়িয়ে ধরলাম। বড় মায়া লাগছিল বেচারাকে এই অবস্থায় দেখে। আমার দাদু বড় ভালো লোক ছিল রে। আমার বুকে মুখ গুজে কানাই ফোপাতে ফোপাতে বলল, সবার বিপদে আপদে পাশে দাঁড়াতো, দুস্থ শিশুদের বিনামূল্যে পড়াতো, সবার বিপদে আপদে পাশে দাঁড়াতো, দুস্থ শিশুদের বিনামূল্যে পড়ানো থেকে শুরু করে গরিব শিশুদের খাবার ও বস্ত্র দান করা, এই সব কাজে দাদুর ছিল অগাধ উৎসাহ। শেষে কিনা এই ভালো মানুষটার এমন কপালে লেখা ছিল। বিধির লিখনের ওপর আমরা আর কি করতে পারি বল। বন্ধুকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে ওর পিঠে চাপড়াতে লাগলাম। পরে একদিন সকালবেলা কানাই প্রাতরাশে টেবিলে বসে আমায় জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে টুয়াই, তুই তো এখানে প্রথমবার এলি, তা অত রাতে আমাদের বাড়ি চিনে পৌঁছলি কি করে? আমাকে তোর বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল একজন। বলিস কি রে? কে তোকে ওই ভয়ানক শীতের মধ্যে বাড়িতে নিয়ে পৌঁছে দিল? সেই মুহূর্তে তখন ওই প্রশ্নের কোনো উত্তর আমি দেইনি, মৃদু হেসেছিলাম শুধু। আচ্ছা ভাই, বড় রাস্তাটা তো মেরামতের কাজ চলছিল সেদিন রাতে, তুই কি ওদের জিজ্ঞাসা করেই আমাদের বাড়ি চিনে এসেছিলিস? আমি বললাম, না, আমি তো কোনো বড় রাস্তা দিয়ে আসিনি, আলের ধারের রাস্তা দিয়ে এসেছিলাম। আমার কথা শুনেই কানাই যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সে বলল, ওই রাস্তা দিয়ে তোকে রাতের বেলা কে নিয়ে এলো? এই রাস্তা দিয়ে এলে তো গোসাইডাঙ্গার চরের মধ্যে দিয়ে আসতে হয়। গ্রামের কোনো লোক তো সূর্য ডোবার পর ওই পথ মারায় না। তবে আমি ওই পথ ধরেই এসেছিলাম, ওই গোসাইডাঙ্গার চরের জঙ্গলের রাস্তার ভেতর দিয়েই। হ্যাঁ, হায় ভগবান, এ আমি কি শুনছি? তুই অক্ষত আছিস, এটাই তো ভগবানের অশেষ কৃপা। চমকে উঠে বলেছিল কানাই। আমি মৃদু হেসে বলেছিলাম, কে আমার ক্ষতি করবে কানাই? আমার সঙ্গে যে সাক্ষাৎ রক্ষা কবচ ছিল, সে থাকতে কেউই আমার কিছুই ক্ষতি করতে পারতো না। রক্ষা কবচ মানে? রক্ষা কবচটা যে কে ছিল সেই উত্তর তখন কানাইকে আর দেয়নি, যদিও বলেছিলাম অনেক বছর পরে। এই হলো ঘটনা। গল্প শেষ হওয়ার পরে দেখলাম বাকিরা একে একে ওঠবার তোড়জোড় শুরু করে দিল। রাত বাড়ছে, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়ছে। ইতিমধ্যেই গাঢ় কুয়াশার চাদর ঘিরে ধরেছে চারপাশ। কিন্তু গদাধরদা দেখলাম তখনও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন সে এখনো সেই গল্পের দুনিয়াতেই বিচরণ করছে। আমি একটা হালকা ধাক্কা দিয়ে বললাম, কি ব্যাপার, গল্প তো শেষ, তা আজ কি বাড়ি যাওয়ার ইচ্ছা নেই নাকি? গদাধরদা এবার সম্বিত ফিরে পেয়ে বলল, হ যাবো না কেন, তোমাগো তো কাম শেষ, চা খাইয়া গপ্প গাছা কইরা এবার বেবাক বাড়ির দিকে রওনা দিবা। আমারে দোকান গুছাইয়া ঝাপ নামাইয়া তবে যাইতে হইব। আসো আর যাও, বুঝপানি কি? আমরা আর কথা বাড়ালাম না।
গুটি গুটি পায়ে বাড়ির রাস্তা ধরলাম। গদাধরদার মুখ দেখে স্পষ্ট বুঝলাম ভূতের গল্প শুনে তার এখন অবস্থা শোচনীয়। এতক্ষণ আপনারা শুনছিলেন বিশ্বজিৎ সাহার কলমে গ্রাম বাংলার ভূতের গল্প গদাধর তার চায়ের দোকানের আসর সিরিজের প্রথম গল্প। তাহলে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক এবং অনেক অনেক শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানাতে হবে তোমাদের মতামত। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ এবার সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আমাদের আগামী গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি কৌশিক, প্রচ্ছদ ও আবহতে ইয়ন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।